দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। সংবাদের শুরুতেই আমরা চলে যেতে চাই সেখানে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। বৈঠক নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছি তার সাথে। দর্শক, আমরা সহকর্মী মোহন ইসলামের সাথে কিছুক্ষণ পর যুক্ত হচ্ছি। আমরা পরবর্তী খবরে চলে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন স্থিতিশীলতার পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও কর। সকালে তেজগাঁয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠক শেষে তিনি তারেক রহমানের নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন। বিনিয়োগের জন্য আগামী সপ্তাহ শেষেই মার্কিন 25টি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন বলেও আশ্বাস দেন ট্রাম্পের বিশেষ দূত। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। 3 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কর। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি। শনিবার সকাল 9:30টায় তেজগাঁয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আধা ঘন্টা ধরে চলে বৈঠক। সার্জিও করের এই সফরকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বৈঠক শেষে সার্জিও গর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুব সুন্দর ফলপ্রসূ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রত্যাশা করি সামনের দিনে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। খুব শীঘ্রই মার্কিন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন বলেও জানান গর। সেই সফরে বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করবেন সেটির সম্ভাব্যতা যাচাই করবেন তারা। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh. মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। শীঘ্রই বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবেন। সেখানে কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন ব্যবসায়ীরা। And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together, and we look forward on building on that. সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। মুখপাত্র মাহাদি আমিন বলেন, সামনের দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রথম সারির 25টি কোম্পানি থেকে প্রায় 45 জন শীর্ষ কর্মকর্তা আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর এবং ওনার নেতৃত্বের উপর যে আস্থা আজকে আমরা সারা বিশ্বব্যাপী দেখছি, তার একটা প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে ট্রাভেল অ্যাডভাইজারি করে, যেখানে বিভিন্ন দেশে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা প্রতিফলিত হয়, সেখানে কিন্তু লেভেল 3 থেকে লেভেল 2-তে উন্নীত করা হয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার পর এটি সার্জিও গরের প্রথম ঢাকা সফর। শফিকুল হক, 71, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে আমরা যেমনটি জানাচ্ছিলাম, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম। বৈঠক নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মোহন, এই বৈঠকের বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফরজানা, আগে যেমনটা জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বিএনপি দলের 2টি জেলার নেতাদের সাথে তিনি বৈঠক করছিলেন। বিশেষ করে নওগাঁ এবং জয়পুরহাটে এই রাজশাহী বিভাগের এই 2টি জেলার নেতাদের সাথে বৈঠক করছিলেন এবং বৈঠকের পরেই আমাদের যে সময় নির্ধারণ করা ছিল সেটি রাত 7:30টায় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শুরু হওয়ার কথা। যদিও এখন পর্যন্ত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হয়নি এবং আমরা জেনেছি আজকের এই বৈঠক থেকে মূলত বিএনপি পরবর্তীতে আসলে কাকে রাষ্ট্রপতি মনোনয়ন দিবেন এবং কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেই যে সিদ্ধান্তটি আজকে আসতে পারে। আপনি জানেন যে এই মাসের অর্থাৎ জুলাই মাসের 24 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যখন রিজাইন করেন, অর্থাৎ স্বাস্থ্যগত সমস্যা দেখিয়ে তিনি সেই পদে থাকতে চাননি, তারপরেই সেই পদটি শূন্য হওয়ার পর কিন্তু বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এবং স্পিকার তিনি হাফিজ আহমেদ বীর বিক্রম তিনি কিন্তু সেটি অস্থায়ী রাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। কিন্তু 3 মাসের মধ্যে যেহেতু আপনার সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের, সেক্ষেত্রে বিএনপি কাকে আসলে মনোনয়ন দেয়, যেহেতু দলটির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আপনার সংসদ
সংসদে, সেক্ষেত্রে তারা আসলে যাকে মনোনয়ন দিবেন সেই আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে বলে কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে বিএনপি কাকে আসলে মনোনয়ন দেয় সেই জায়গা থেকে আজকে এই বৈঠকের পরে সিদ্ধান্তটি আসতে পারে বলে কিন্তু আমরা জেনেছি। এবং বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু বারবারই বলছিলেন যে বিএনপির স্থায়ী কমিটির যারা মেম্বাররা রয়েছেন তারা এই বৈঠকের মাধ্যমে তারা জানাবেন আসলে কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন। এবং একটি আলোচনা রয়েছে বিএনপির মহাসচিব যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নাম আমরা শুনতে পেয়েছি। বিএনপি স্থায়ী কমিটির আরও কয়েকজন সদস্যের নাম শুনতে পেয়েছি, খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, তাদের নাম কিন্তু আমরা জেনেছি যে তারাও রাষ্ট্রপতি হওয়ার তালিকায় রয়েছেন। কিন্তু আসলে সবই আপেক্ষিক, কারণ আজকে বৈঠকের পরে বিএনপি দলটি যখন আসলে সিদ্ধান্ত নেবেন যে এটা কোনো রাজনৈতিক ব্যক্তি অর্থাৎ নিজ দলের কাউকে রাখবেন নাকি এটা নির্দলীয়ভাবে, আমরা শুনতে পাচ্ছিলাম যে কয়েকজন মানবাধিকার কর্মী যারা বিশ্বব্যাপী আপনার আলোচিত তার নামও শোনা যাচ্ছিল, সেই বিষয়টি তারা নেবেন। সেটা বিএনপি আসলে আজকে স্থায়ী কমিটির বৈঠক থেকে হয়তো সেই সিদ্ধান্ত নিতে পারেন। এর বাইরেও বিএনপি তার রাজনৈতিক কার্যক্রম কীভাবে চালাবে এবং সাংগঠনিক কীভাবে দক্ষতা বাড়িয়ে সেই দলটি পরিচালনা করবেন সেই বিষয়গুলো আলোচনা হতে পারে আজকের এই স্থায়ী কমিটির বৈঠকে। ফারজানা। ধন্যবাদ মোহন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম। আমদানি রপ্তানি আরও সহজ ও গতিশীল করতে ব্যবসায়ীদের পরামর্শে দেশের সব নৌ ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারদের একাংশের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে প্রধানমন্ত্রী এই নির্দেশনার কথা জানিয়েছেন তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। আগামীতে বেসরকারি খাতের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও জানান তিনি। এদিকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। শফিকুল হকের প্রতিবেদন। দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট ও করণীয় ঠিক করতে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হয় বৈঠক, চলে 3.5 ঘন্টারও বেশি। কিভাবে বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এ নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। আর্থিক প্রণোদনা, জ্বালানি সহায়তা ও বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজীকরণ ও হয়রানি মুক্ত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরাও। আলাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা গত মিটিংয়ে যা বলছি এটার ফলো আপ হিসেবে 8টা 9টা গতবারের ভেতর 20টা আইটেম ছিল, এর মধ্যে থেকে 8 থেকে 9টা আইটেম ইতিমধ্যে সরকার কার্যকরী পদক্ষেপ নিয়েছে আর বাকিগুলোর সম্বন্ধে কাজ করছে। বৈঠক শেষে এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, আন্তরিকতার সঙ্গে ব্যবসায়ীদের কথা শুনেছেন প্রধানমন্ত্রী। বেসরকারি খাত এগিয়ে নিতে সরকারের নীতির প্রশংসাও করেছেন তিনি। সরকারের এখন খুব তড়িৎ কাজ করতে হবে, বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ, তারপরে আছে আনুষঙ্গিক অন্যান্য সমস্যা। বর্তমান এই দেশের মিডল ইস্টের এই যে প্রাইস হাইকের পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেগুলো ব্যবসায়ীদের সাথে, এবং এক্সপোর্ট কিভাবে করতে হবে। $100 বিলিয়ন, এখন 54 to 101 ট্রিলিয়ন ডলার, এটা নিয়েও ধাপে ধাপে কি করতে হবে, সমস্ত ইকোনমিক জোনগুলো সহ বিভিন্ন নানা সবগুলো নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে। আমরা অত্যন্ত সন্তুষ্ট, সরকার চেষ্টা করতেছে, আমরাও বিনিয়োগ করছি। এই অসুবিধাগুলো কেটে গেলে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে, কারণ এফএসআরইউ আসতে সময় লাগতেছে 1 থেকে 1.5 বছর। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন জানান, দীর্ঘ ফ্যাসিবাদের কারণে এখন রাষ্ট্র ব্যবস্থার অনেক কাঠামো ঠিক করতে হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিরসনে বিশদ আলোচনা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে। বিদ্যুৎ এবং গ্যাসের যে ঘাটতি রয়েছে, কিভাবে আমরা এনার্জি সেক্টরে যে লং টার্ম ধরে চলে আসা সমস্যা সেটা সমাধান করব, কিভাবে আমাদের এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব, বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সে কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ইনভেস্টমেন্ট সেক্টরের ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো থাকে, যেমন বেশ কিছু ইকোনমিক জোন রয়েছে, বেজার রয়েছে, বেবজা রয়েছে, সেগুলোতে কিভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়, যেখানে জটিলতা রয়েছে সেটাকে আরও সহজতর কিভাবে করানো হয়, এগুলো নিয়ে প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আলোচনা করেছেন। আগামীতে বেসরকারি খাতের প্রতি সরকারের পলিসি সাপোর্ট থাকবে বলেও জানান এই উপদেষ্টা। ব্যবসায়ীদের চাওয়ার প্রেক্ষিতে বন্দর নিয়ে প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তের কথাও জানান মাহাদি আমিন। চিটাগাং পোর্ট কিংবা ঢাকা এয়ারপোর্টে সেখানে যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আমদানি রপ্তানির জন্য 24/7 সার্ভিস করা যায় কিনা মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিয়েট করা যায়। শফিকুল হক, 71, ঢাকা।
বাংলাদেশে এসে ভারতীয় হাইকমিশনারের সাথে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটের দৈনিক জালালাবাদের 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় জামায়াতের আমির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা দেশের সরকার ও বিরোধী দলের সাথে হওয়া উচিত, অন্য কোনো দেশের সাথে কাম্য নয়। নির্বাচন কমিশনের সরকার দলীয় লোক বসানো হয়েছে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। চলতি মাসে দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আর উজান থেকে আসা ঢলে বন্যা পরিস্থিতি হতে পারে সিলেটে। তবে মাস জুড়ে গড় বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে। জুলাই মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে 35% বেশি বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগে। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টিতে ডুবে যায় রাজধানী। তবে সবচেয়ে নাজুক পরিস্থিতি তৈরি হয় চট্টগ্রাম বিভাগে। সেখানে বৃষ্টিতে জনজীবন অচল হওয়ার পাশাপাশি পাহাড় ধস ও আকস্মিক বন্যায় মারা যায় অর্ধশতাধিক মানুষ। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকের আগের দিন আবহাওয়া অফিস জানালো, জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে সারা দেশে 35.6% বেশি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। আর বৃষ্টিপাত বৃদ্ধির হারে এগিয়ে খুলনা ও চট্টগ্রাম। ঢাকায় গত মাসে বৃষ্টি হয়েছে 495 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 33% বেশি। এবার জুলাই মাসে আমরা দেখছি যে বৃষ্টিপাত মোটামুটি আপনার 35%-এর মতো বৃষ্টিপাত বেশি হয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় চট্টগ্রামে প্রায় 51% বৃষ্টি বেশি রেকর্ড করা হয়েছে। আমরা দেখেছি যে মোটামুটি 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে চট্টগ্রামে খুব বড় ধরনের বৃষ্টি হয়েছে এবং ফলে সেই সময় একটা আকস্মিক বন্যা, তার সাথে পাহাড় ধস, এরকম ঘটনাও ছিল। চলতি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তবে মাস জুড়ে বৃষ্টিপাতের গড় পরিমাণ স্বাভাবিক থাকবে। আর ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা হবে কিনা তা নির্ভর করছে পার্শ্ববর্তী দেশ থেকে আসা পানি প্রবাহের উপর। আগামী 5 তারিখ থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং সেই সাথে আপনার রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ওই সময় বৃষ্টি হতে পারে। এবং দেশের আউটার পার্ট থেকে যদি আপনার বৃষ্টি বাংলাদেশ অভ্যন্তরে ব্যাপক ধরনের বৃষ্টি যদি না ঢোকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে বন্যার কম থাকে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতের মেঘালয় ও পশ্চিমবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে বাংলাদেশে। সেক্ষেত্রে সিলেট বিভাগের কিছু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। মিল্টন আনোয়ার, 71, ঢাকা। বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের অভিবাসন খাতকে আরও শক্তিশালী করা সম্ভব বলে জানিয়েছেন সংসদ সদস্য ও ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ABM মোশাররফ হোসেন। সকালে রাজধানীর সিডাপে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির CMRD আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে একথা জানান তিনি। বলেন, বিশ্বব্যাপী অভিবাসন ব্যবস্থায় দ্রুত পরিবর্তনের জন্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, নতুন শ্রমবাজার খুঁজে বের করতে কাজ করছে সরকার। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেন, টেকসই উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে গবেষণা ভিত্তিক নীতি নির্ধারণের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM, শ্রম সংস্থা ILO, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এই আয়োজনে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।